ক্ষমতার অপব্যবহার করছে ইউনূস। শেখ হাসিনা এটা বলতে পারে, আমাদের কাছে সূত্রের খবর রয়েছে এরকম। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। কি বলল ওয়াশিংটন? ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। খেয়াল করেন, কদিন আগেও ট্রাম্পের বিজয় নিয়ে রীতিমতো উচ্ছ্বাস ভারতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইস্কন ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের ওপরে যে বিশৃঙ্খলা ও শেখ হাসিনা পতনের পর থেকে ভারতে বসে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এই সকল বিষয়কে অবজারভেশন করে জাতিসংঘ থেকে ভারতকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। এবং যদি জাতিসংঘের এই বার্তা ভারত অমান্য করে তাহলে কি ধরনের বিপদে পড়বে ভারতবর্ষ এবং বাংলাদেশকে নিয়ে তাদের অতিরঞ্জিত ও মিথ্যা প্রোপাগান্ডার কারণে কি ধরনের শাস্তি পেতে যাচ্ছে, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভারতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। খেয়াল করেন, কদিন আগেও ট্রাম্পের বিজয় নিয়ে রীতিমতো উচ্ছ্বাস ভারতে, যে একেবারে ট্রাম্প হচ্ছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান নরেন্দ্র মোদীর একেবারে জানি দোস্ত নরেন্দ্র মোদীর জানি দোস্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথেই নরেন্দ্র মোদীর শক্তি বাড়বে এবং নরেন্দ্র মোদী তখন সেই শক্তিতে বলীয়ান হয়ে একেবারে লঙ্কা কাণ্ড ঘটাবে, বাংলাদেশের টুটি চিপে ধরবে, এরকম একটি পরিস্থিতি। মোটামুটি বলা যায় যে বাংলাদেশের হয়তো অনেকেই থরথর করে কাঁপছিল। এখন উল্টা দেখা যাচ্ছে, দিনকে দিন পরিস্থিতি পাল্টে যাচ্ছে, নরেন্দ্র মোদীর গলা শুকিয়ে যাচ্ছে, বিজেপির মুখ একেবারে ফ্যাকাশ হচ্ছে। কেন? একটার পর একটা ঘটনা। সেটা হচ্ছে যে বহু ভারতীয়কে ফিরে আসতে হবে, যাদের কাগজ হয়নি তাদেরকে ফিরে আসতে হবে। এটা একটা বিশাল টেনশন ভারতীয়দের মধ্যে, এবং সেই সংখ্যাটা বলা হচ্ছে প্রায় 8 থেকে 10 লাখ। অন্যদিকে ব্রিক্সের মুদ্রা যদি চালু হয়, যেখানে ভারতও আছে, তাহলে খবর আছে, তাহলে চীন এবং ভারতকে কোনো রকম ছাড় দেবে না এবং তাদের পণ্য ঢুকতে পারবে না। হুঁশিয়ারি দিয়েছেন এখনই ট্রাম্প, প্রেসিডেন্ট হওয়ার আগেই, যে ডলারের সঙ্গে যদি ফাইজলামি করা হয়, তার বিপরীতে যদি কোনো মুদ্রা চালু করে, তাহলে চীন এবং ভারতকে সাহায্য করবে ডোনাল্ড ট্রাম্প। এরপরে আরও কিছু ঘটনা আছে, যেই ঘটনায় এখন বিজেপি সরাসরি তারা বলছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতকে টার্গেট করেছে। আচ্ছা, কেন? সেটা রয়টার্সের এক প্রতিবেদনে আসছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির অভিযোগ, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তদন্তকারী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কানাডায় যে নির্ঝর যে হত্যাকাণ্ড, সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই তথ্য দিয়েছিল কানাডাকে, এবং সেটা নিয়ে তোলপাড়, এবং কানাডার সাথে তো ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে, সেটা সবাই জানে। যাই হোক, এখন নতুন আরেকটি ঘটনা। প্রতিবেদনে বলা হচ্ছে, বিজেপির এই অভিযোগটি আশ্চর্যের সৃষ্টি করেছে, কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন গত 2 দশকে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে। একই সাথে কিছু মতবিরোধের পরও এই 2 দেশ তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার বিজেপি বলছে, গান্ধীর দল কংগ্রেস আদানি গ্রুপের উপর এককভাবে ফোকাস করে এমন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের নিবন্ধগুলো ব্যবহার করেছে এবং মার্কিন সরকারের সাথে তাদের কথিত ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে মোদীকে দুর্বল করার চেষ্টা করছে। অর্থাৎ আদানির সাথে যে একটা বিজেপির এবং মোদীর একটা সম্পর্ক আছে, এবং এখন আদানিকে রীতিমতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত, জালিয়াতি এবং ঘুষ সংক্রান্ত কেলেঙ্কারিতে। সেটার ব্যাপারে রাহুল গান্ধী চেপে ধরেছে। আর এই চেপে ধরার ক্ষেত্রে রাহুল গান্ধী বারবার মার্কিন তথ্যপাত্রগুলো ব্যবহার করছে এবং সেটাকে ফোকাস করছে। এতে বিজেপি খেপেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। গত মাসে $265 বিলিয়ন প্রকল্পের অংশ হওয়ার জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও 7 জনকে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল যুক্তরাষ্ট্র।
তবে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আদানি গ্রুপ। OCCRP এর নিবন্ধগুলোতে অভিযোগ করা হয় ভারতে রাষ্ট্রের পৃষ্ঠপোষক হ্যাকারদের বিরুদ্ধে সরকারের সমালোচকদের লক্ষ্যবস্তু করতে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে। মোদী সরকার অবশ্য উভয় অভিযোগই অস্বীকার করেছে। এর আগে রাহুল গান্ধী OCCRP ও 92 বছর বয়সী ধনকুবের জর্জ সোরোসের বিরুদ্ধে মোদীকে আক্রমণ করার অভিযোগ এনেছিল বিজেপি। যাই হোক, এখন এই যে মোদীর সঙ্গে যে আদানির গ্রুপের সম্পর্ক, এবং এখন যেহেতু যুক্তরাষ্ট্র টার্গেট করেছে আদানিকে, সেই আদানির ব্যাপারে আবার রাহুল গান্ধী খুব জোরে সোরে ধরেছে যে এই দুর্নীতির এবং এই বিষয়টি, এতে বিজেপি খুবই ক্ষুব্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা একাধিক বার্তায় বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে ভারতকে অস্থিতিশীল করা ডিপ টেস্টের একটি স্পষ্ট উদ্দেশ্য ছিল, যেটা যুক্তরাষ্ট্র করছে। এতে বলা হয়েছে এই এজেন্ডার পেছনে সবসময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ছিল। একটি ডিপ টেস্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি মিডিয়া টুল হিসেবে কাজ করছে OCCRP। বৃহস্পতিবার দলের সংবাদ সম্মেলনে এই অভিযোগের পুনরাবৃত্তি করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র এবং আইন প্রণেতা সম্বিত পাত্র। তিনি বলেন, একটি ফরাসি অনুসন্ধান বার্তা সংস্থার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। OCCRP-র 50% অর্থায়ন সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে। অর্থাৎ এখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কেও দায়ী করতেছে যে আদানির সাথে আদানি গ্রুপের জাল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারত ও বাংলাদেশ এখন কোন পর্যায়ে? ভারত বারবার মিথ্যা ইস্যুকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টাই বা কেন করছে? এটা কি মূলত শেখ হাসিনাকে তার পুনর্বাসন দেওয়ার জন্য নতুন কোনো প্ল্যান হতে পারে ভারতের? আসুন সর্বশেষ এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভারতের আম জনতার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন, তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব। আপনারা বেশ কয়েকটা ঘটনা করেছেন, বাংলাদেশ বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা বিষয়গুলোকে জনগণের কাছে পজিটিভলি যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটায় সেভাবেই কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। কিন্তু এখন আপনারা যদি আমাদের এই বিষয়টাকে, যে আমাদের ধৈর্যকে হালকা মনে করেন, মনে করেন আরে বাংলাদেশ ইয়ে কেয়া হে, মানে এরকম যে সকল কথাবার্তা বলে আর কি আপনাদের নেতা এমপি মন্ত্রীরা, তো আমরাও কিন্তু একই স্টাইলে আপনাদেরকে কাউন্টার করতে পারি। আর এটা নিশ্চয়ই আপনার জন্য সুখকর হবে না, আমার জন্য হবে না। পলিটিশিয়ানরা আপনার অনুভূতি নিয়ে, আমার অনুভূতি নিয়ে তারা কিন্তু খেলা করবে। দিন শেষে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে টাকা পয়সা কামায়, কিন্তু ফাইনালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, যখন একরকম দুইটা ঘটনা ঘটলো আগরতলাতে এবং কি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে, সেইখানে দুই ধাপে আমরা দেখলাম যে আপনার উগ্রপন্থী কিছু ভারতের নাগরিক তারা সেখানে অভিযান চালালো, অফিসের ভেতর ঢুকে গেল, ভাঙচুর করলো, পতাকাতে আগুন দিল। আর এই ঘটনার জেরে কলকাতা সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু দুঃখ প্রকাশ করার পরে এখন আজকে আবার যেই ঘোষণা আসছে, আমি মনে করি এটা নিয়ে আমাদের সরকারের কনসার্ন করা উচিত, কারণ গণমাধ্যমে আগেই চলে আসছে। এবার বলা হচ্ছে যে আপনার আগামী 10ই ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন, ভারতে বাংলাদেশের যে বেশ কয়েকটা হাই কমিশন আছে বড় ধরনের, এর মধ্যে দিল্লিতে কিন্তু সেই বড় একটা হাই কমিশন আছে। সেই দিল্লির হাই কমিশনকে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কারা? হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে RSS সহ কয়েকটি সংগঠন। অনেকেই এই সংগঠনটার নাম জানেন না, তবে বিজেপির যেই মাদার, মানে বিজেপির যে রাজনৈতিক দলটা বা মোদী যেখান থেকে বিলংস করেন, এটা কিন্তু RSS এরই একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। তো এখানে বলা হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আজকে এই তথ্য সামনে এলো। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত RSS এর, কারণ তারা সরাসরি সামনে না এসা দিল্লির নাগরিক দিয়া একটা ব্যানার ক্রিয়েট করে পেছন থেকে কলকাঠি নাড়ার যে ষড়যন্ত্র, সেটাতেই কিন্তু আপনার এই উগ্রবাদী বা বিজেপির যে রাজনৈতিক কি বলা হয়, যে এদের যে ফোকাস বা এদের যে মোটিভ, সেটাকে কিন্তু এখানে প্রয়োগ করতে যাচ্ছে। RSS এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার যিনি সহপ্রধান আছেন রজনীল জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে অলরেডি
এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য, নাগরিক সমাজের এই কর্মসূচি 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বুঝতে পারছেন 200টা সংগঠন, তাহলে কয় লক্ষ মানুষ তারা সেখানে সমাবেশ করানোর পরিকল্পনা করছে। বলা হচ্ছে যে আপনার হাই কমিশনে তারা একটা স্মারকলিপি পেশ করবেন, স্মারকলিপি দিবেন তারা। এর পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রত্যেককে বলা হবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন, দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালনা কমিটির সদস্যরা ওই অভিযানে অংশগ্রহণ করবে বলেও আপনার জানা গেছে। তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন যে কি বড় ধরনের একটা রায়ট কিওর পরিকল্পনা করছে। এখানে পেছন থেকে কেউ এসে সেখানে ঢিল ছড়বে, অফিসে ঢুকে যাবে, ভাঙচুর চালাবে, হত্যাকাণ্ড ঘটতে পারে, নানান ঘটনা ঘটতে পারে। এখন এই ঘটনাটা যখন সামনে আসছে, আমি অপেক্ষা করছি আমাদের দেশের সরকার বিষয়টাকে কিভাবে ডিল করেন, আর এটা নিয়ে ভারত সরকার তারা কিভাবে বিষয়টাকে ডিল করে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। এমনিতে একের পর এক ঘটনা কিন্তু এরা করছে। এরা যে অঘোষিত যুদ্ধ আমি বারবার বলছি, এরা কিন্তু শুরু করে দিছে। তো আমাদের দেশেও ভারতের হাই কমিশন আছে বিভিন্ন জায়গায়। আমরা এখন পর্যন্ত এগুলোর ব্যাপারে নমনীয়তা পোষণ করছি। যদি ঠিকই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।